আচ্ছা, থার্মোমিটার সবাই দেখেছো। থার্মোমিটার কি কাজে লাগে? তাপমাত্রা মাপতে। ডাক্তারি থার্মোমিটার দিয়ে দেহের তাপমাত্রা মাপা হয়। আচ্ছা, থার্মোমিটারের মধ্যে কি থাকে জানো? একটা কাঁচের নলের মধ্যে একটা কি থাকে? ওই তরল, কি তরল? পারদ থাকে। কি হয় যখন তুমি থার্মোমিটারকে তোমার শরীরের সংস্পর্শে নিয়ে আসো, মুখের মধ্যে দাও বা বগলে রাখা হয়, তাহলে কি হয়? পারদটা বাড়তে থাকে না, উপরে উঠতে থাকে। হ্যাঁ, কেন বাড়তে থাকে সেটা আমরা আজকে জানবো। কেন বাড়ে? কেন বাড়ে কেউ? হ্যাঁ ঠিক, প্রসারণ হয়। তাপ দিলে তরলের প্রসারণ হয়। তার একটা উদাহরণ পারদ থার্মোমিটার। রান্না করার সময় মারা দেখবে কড়াইতে তেল দিয়ে দেয়, তেলটা উত্তপ্ত হলে আস্তে আস্তে বেড়ে যায়, এটাও একটা উদাহরণ। গ্রীষ্মকালে দেখবে গাড়ির ট্যাঙ্ক, বাইকের বা 4 চাকার ট্যাঙ্ক যদি ফুল ভর্তি থাকে, তাহলে কী হবে না, ওটার ক্ষেত্রেও একটু হয়, তেল বেরোতে থাকে ট্যাঙ্ক থেকে রোদে অনেকক্ষণ থাকার পরে। এটা হচ্ছে তরলের প্রসারণ। তাহলে আজকে আমরা কি পড়ছি না, তরলের প্রসারণ। তো তরলের প্রসারণ বলতে কি বোঝায় না, তাপের ফলে যে কোনো তরল পদার্থের আয়তনের বৃদ্ধি হয়, এই ঘটনাকে বলা হয় তরলের প্রসারণ। অর্থাৎ তরলের প্রসারণ কথার অর্থ হচ্ছে তাপ প্রয়োগের ফলে তাপ প্রয়োগের ফলে তরলের আয়তন প্রসারণকে কি বলা হয় না, তরলের প্রসারণ বলা হয়। ঠিক আছে, তাহলে তাপ প্রয়োগের ফলে তরলের আয়তন প্রসারণকে কি বলা হয়, তরলের প্রসারণ বলা হয়। তরলের প্রসারণের ক্ষেত্রে আমরা আগেই বলেছি যে তরলের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই। অর্থাৎ তরলকে কোনো পাত্রে রেখে উত্তপ্ত করতে হবে, তাই তো? সে তরলকে যদি কোনো পাত্রে রেখে উত্তপ্ত করতে হয়, তাহলে এই ক্ষেত্রে তরলের প্রসারণের কতগুলো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা বলব। কি বৈশিষ্ট্য? তো প্রথমে বলে দিই যে তরল পদার্থের নির্দিষ্ট আকার না থাকায় বৈশিষ্ট্যতে যদি আসি, আগেই বলা হয়ে গেছে তরল পদার্থের নির্দিষ্ট আকার থাকে না। নির্দিষ্ট আকার না থাকায় তরল পদার্থের কি থাকে না, নির্দিষ্ট আকার না থাকায় তরলের শুধুমাত্র আয়তন প্রসারণ হয়। মানে আয়তন প্রসারণের কথাই আমরা বিবেচনা করব, কেবল তরলের আয়তন প্রসারণ বিবেচনা করা হয়। আবার এটাতে 1 নম্বর পয়েন্ট হলো। 2 নম্বর পয়েন্টে আমরা বলেছিলাম যে তরলের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলের মানটা, আন্তরাণবিক আকর্ষণ বলের মান কঠিনের চেয়ে কম, আগেই বলা হয়ে গেছে। তাহলে কঠিনের চেয়ে যদি কম হয়, তাহলে এর আয়তন প্রসারণ কঠিনের থেকে কী হবে, বেশি হবে। তরলের আয়তন প্রসারণ কঠিনের 10 গুণ। এর আয়তন প্রসারণ, এর মানে তরলের, এর আয়তন প্রসারণ কঠিনের 10 গুণ। মানে সমতাপমাত্রা যদি দেওয়া হয়, একটা কঠিন আর একটা যদি তরল নিই, তরলের আয়তন প্রসারণটা কঠিনের থেকে 10 গুণ হবে। আর একটা কি, যেমন পড়েছিলাম যে বিভিন্ন সম উষ্ণতা বৃদ্ধির জন্য বিভিন্ন কঠিনের, লোহা, পিতল, তামার কী হবে, দৈর্ঘ্য প্রসারণ আলাদা হয়েছিল বা ক্ষেত্র প্রসারণ আলাদা হয়েছিল। তো এই ক্ষেত্রে বিভিন্ন যদি তরল নিই, তাহলে বিভিন্ন তরলের ক্ষেত্রে সমতাপমাত্রা বৃদ্ধিতে আয়তন প্রসারণটাও বিভিন্ন হবে। বিভিন্ন তরলের ক্ষেত্রে সম উষ্ণতা বৃদ্ধিতে আয়তন প্রসারণ বিভিন্ন হবে, মানে আলাদা হবে।
ঠিক আছে? যেমন তুমি এরকম করে নাও, আমি বলছি প্রথমে পয়েন্টটা মুছলাম, এটার জন্য বলছি যে জল নিয়েছো, জল, কেরোসিন, বেঞ্জিন, এগুলো যদি নাও, তাহলে জলকে, কেরোসিনকে, বেঞ্জিনকে একটা পাত্রে রেখে সমান তাপ যদি দাও, দেখবে জলের প্রসারণটা সব থেকে এদের মধ্যে কম হবে। ঠিক আছে? তারপরে হবে কেরোসিন, তারপরে হবে বেঞ্জিন। বেঞ্জিনের ক্ষেত্রে প্রসারণটা সব থেকে বেশি হবে, বা অ্যালকোহল জাতীয় কিছু নিলে। তাহলে এটা একটা উদাহরণ যে বিভিন্ন তরলের ক্ষেত্রে প্রসারণটা বিভিন্ন হবে। আর কি বলতে পারি, আর একটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, তরলকে যেহেতু একটা পাত্রে রেখে প্রসারণ করতে হয়, তাহলে তরলের দু ধরনের প্রসারণ হয়, সেটা আমরা বলবো আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ। এইটা 4 নম্বর বৈশিষ্ট্য লেখা যেতে পারে যে তরলকে যেহেতু একটা পাত্রে রেখে প্রসারিত করা হয়, তাহলে তরলের দুই ধরনের প্রসারণ হয়, আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ। সেটা আপাত প্রকৃত প্রসারণ বোঝানোর জন্য তাহলে আমি কি লিখতে পারি, তরলের প্রসারণ দুই প্রকার, আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ। তরলের দুই ধরনের প্রসারণ, আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ। এবার এটা বোঝার জন্য একটা পরীক্ষা আমরা করব। পরীক্ষাটা হচ্ছে, ধরো এরকম একটা কাঁচের ফ্লাস্ক নিয়েছি, ফ্লাস্কটাকে এরকম করে একটা বাটির মধ্যে রেখেছি, এটাকে হট ওয়াটার বাথ বলা হবে। এর মধ্যে জল থাকবে কিন্তু গরম জল, এটাকে বলা হয় হট ওয়াটার বাথ, মানে আর এর মধ্যে একটা তরল নেব, সেই তরলটাকে আমরা এটা করে রাখছি, এরকম করে মধ্যে একটা তরল নিয়েছি। তরলটাকে নিয়ে উত্তপ্ত করবো, হট বাতা নিলাম মানে তরলটা উত্তপ্ত হবে। আর কি করব, এটাকে একটা টেবিলের ওপর রাখতে হবে, অবশ্যই বুঝতে পারছো, এটাকে একটা এই টেবিলের উপর রেখেছি। ঠিক আছে? টেবিলের উপর রাখলাম, রেখে এখানে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে আটকে রেখেছি। ঠিক আছে? স্ট্যান্ড, আর কিচ্ছু না। এবার এই তরলটা রেড কালার দিয়ে তরলটাকে বোঝা যায়, যাতে আমরা বুঝতে পারবো কালার দিয়েছি। যখন এখানে এই লেভেলটা হচ্ছে এ, লেভেলটা হচ্ছে এ পর্যন্ত তরল ছিল, যখনই একে এই হট ওয়াটার বাথ বা গরম জলের ওপর বসাবে, তখনই দেখবে কিছুক্ষণের জন্য প্রথমেই দেখবে এই ওয়াটার লেভেলটা প্রথমে একটু নেমে এইখানে চলে আসবে বিতে। তাহলে প্রথমে এ পর্যন্ত ছিল ওয়াটার লেভেলটা, তারপর কিছুক্ষণ পর এখানে নেমে চলে আসবে। কেন এটা হয়? তলটা এখানে প্রথমে ছিল, তাপ দিলে তো আয়তন প্রসারণ হওয়ার কথা, এটা বাড়ার কথা ছিল। কেন হয়? প্রথমে তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কাঁচটা যেহেতু আগে তাপ পায়, এই পাত্রটা, তাহলে আমরা জানি কঠিনেরও আয়তন প্রসারণ হয়, তাহলে এটা কী হবে, আয়তনে প্রসারিত হবে। তাহলে ওইটুকু তরলটা কী হবে, প্রথমে নেমে যাবে। এর আয়তন প্রসারণের জন্য যে আয়তন বৃদ্ধি হচ্ছে, সেই স্থানটাকে দখল করার জন্য তরলটা নিচে নেমে যাবে। হয়েছে? তারপর আস্তে আস্তে এই কাঁচ গোলতল ফ্লাস্ক থেকে বা কাঁচের পাত্রটা থেকে তাপ তরলের মধ্যে যাবে। তরলটা যখন প্রসারিত হবে তখন সে আস্তে আস্তে উপরে উঠবে এবং গিয়ে ধরো এখানে গিয়ে দাঁড়ালো, এটা হচ্ছে সি।
এটা হলো সি। ঠিক আছে, তাহলে এ বি আর সি, এটা হচ্ছে লাস্ট অন্তিম অবস্থায় এখানে আসবে। তাহলে এটা হচ্ছে পরীক্ষাটা। তাহলে পরীক্ষা থেকে আমরা কি পেলাম, যে দুটো ঘটনা পাচ্ছি। আমরা যদি ভালো করে লক্ষ্য যদি না করি, অর্থাৎ তরলকে উত্তপ্ত করলাম, উত্তপ্ত করে যদি এই জিনিসটা না দেখি যে এ থেকে প্রথমে তরলটা কিছু নিচে বিতে নামলো, যদি না দেখি, তাহলে তরলের যে প্রসারণটা পাওয়া যায় তাকে বলা হয় আপাত প্রসারণ। অর্থাৎ আপাত প্রসারণ বলতে কী বোঝায়, পাত্রের প্রসারণকে উপেক্ষা করে তরলের যে প্রসারণ হয় তাকে বলা হয় আপাত প্রসারণ। আর প্রকৃত প্রসারণটা কি, প্রকৃত প্রসারণ মানে হচ্ছে পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণ, পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণ, এটা হচ্ছে প্রকৃত প্রসারণ। পাত্রের প্রসারণ কোনটা না, পাত্রের প্রসারণ অর্থাৎ হচ্ছে এ থেকে বিতে গেল, মানে তরলটা প্রথমে এ থেকে বিতে নেমেছে, মানে যতটা আয়তনের তরল নিচে নামলো ঠিক ততটা আয়তনের কী হবে, কঠিনের প্রসারণ হবে, সেটা হচ্ছে পাত্রের প্রসারণ এ বি। আপাত প্রসারণ কি, আপাত প্রসারণ অর্থাৎ হচ্ছে এ টু সি, এটা হচ্ছে আপাত প্রসারণ। এইটা ইকুয়ালস টু কী হয়ে গেল, প্রকৃত প্রসারণ কী হয়ে যাবে, বি টু সি, অর্থাৎ তরলটা প্রথমে বিতে নামবে তারপর আর বাড়লো, তাহলে এটা হয়ে গেল প্রকৃত প্রসারণ বিসি। কিন্তু আপাত প্রসারণ আমরা সবসময় কী দেখবো, আপাত প্রসারণ দেখবো তরলের লেভেল এতে ছিল, আবার গিয়ে সিতে গেছে, এসি হচ্ছে আপাত প্রসারণ। ঠিক, দেখো আপাত প্রসারণ এসি, তাহলে এটা হচ্ছে আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ। তাহলে তরলের প্রসারণ কয়েক প্রকার না, দুই প্রকার, আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ। আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ দুই প্রকার যদি হয়, তাহলে এক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক দুই প্রকার হবে, তাই না, একটা আপাত প্রসারণ গুণাঙ্ক আর একটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে এবার আজকে আমরা পড়ব, আগের দিন আমরা দেখলাম যে তরলের প্রসারণ দুই প্রকার, আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ। তাহলে তরলের প্রসারণ দুই প্রকার হওয়ার জন্য তরলের প্রসারণ গুণাঙ্ক দুই প্রকার হবে। কি কি না, তরলের প্রসারণ দুই প্রকার হওয়ার জন্য প্রসারণ গুণাঙ্ক দুই প্রকার। অতএব তরলের প্রসারণ গুণাঙ্ক দুই প্রকার। কি হবে না, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। যেহেতু আমরা দেখলাম যে তরলের প্রসারণ দুই প্রকার, কারণ তরলকে একটা পাত্রে রেখে প্রসারণ করতে হচ্ছে, অর্থাৎ যখন পাত্রের প্রসারণটাকে আমরা উপেক্ষা করছি তখন যে প্রসারণটা পাই সেটা হচ্ছে তরলের আপাত প্রসারণ, এবং সেক্ষেত্রে তরলের গুণাঙ্কটাকে বলা হয় আপাত প্রসারণ গুণাঙ্ক। এবং তরলের পাত্র প্রসারণটাকে নিয়ে যে প্রসারণটা আমরা লক্ষ্য করি বা ধরা হয় সেই প্রসারণটাকে বলা হয় তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, যে ধরো যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো তরলের আয়তন সমান V1, ঠিক আছে, T1 ডিগ্রি সেন্টিগ্রেড কোনো নির্দিষ্ট পরিমাণ তরলের, T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো
নির্দিষ্ট পরিমাণ তরলের, এই কথাটা অবশ্যই বলতে হবে, কোনো নির্দিষ্ট পরিমাণ তরলের, কোনো নির্দিষ্ট পরিমাণ তরলের আয়তন সমান V1। আচ্ছা, এবার তাপমাত্রা বৃদ্ধি করা হলো T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, ঠিক আছে। ওই নির্দিষ্ট পরিমাণ তরলের আপাত আয়তন সমান V2 ড্যাশ, ঠিক আছে, আপাত আয়তন। অতএব তাপমাত্রার পরিবর্তন বা বৃদ্ধি কি হবে, T2 মাইনাস T1, অবশ্যই যেখানে T2টা গ্রেটার দেন T1 হয়েছে। তাহলে আপাত আয়তন প্রসারণ সমান V2 ড্যাশ মাইনাস V1, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে T1 ডিগ্রি উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ তরলের আয়তনটাকে আমরা ধরেছি সমান V1, T2 উষ্ণতায় ওই নির্দিষ্ট তরলের আয়তন হলো V2 ড্যাশ, আপাত আয়তন, মানে আয়তনটা বৃদ্ধি পেয়েছে। তাহলে তাপমাত্রা পরিবর্তন নিশ্চয়ই T2 মাইনাস T1, অন্তিম থেকে প্রথম বিয়োগ করলাম, যেখানে T2 অবশ্যই বেশি হবে T1 এর থেকে, অর্থাৎ আপাত আয়তন প্রসারণ হয়ে গেল। এবার আমরা এতক্ষণ পর্যন্ত কঠিনের দৈর্ঘ্য প্রসারণ, কঠিনের ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ প্রত্যেকের সংজ্ঞা পেয়েছো। প্রত্যেকের ক্ষেত্রে দেখেছো যে প্রতি একক উষ্ণতায় প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে কি বলেন, আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে তাহলে বুঝতে পারছো যে T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তনের বৃদ্ধি হচ্ছে V2 ড্যাশ মাইনাস V1, একদম কারেক্ট। এবার তাহলে একক উষ্ণতা বৃদ্ধির জন্য, ঠিক আছে, ওই তরলের আপাত আয়তনে একক আয়তনে, ঠিক আছে, এবং একক আয়তনের বৃদ্ধিটা কী হবে, দুটো দিয়ে ভাগ হয়ে যাবে, V2 মাইনাস V1 বাই প্রাথমিক আয়তন যেটা ছিল V1 আর T2 মাইনাস T1, এটাই তো হবে। অর্থাৎ সংজ্ঞায় আমরা কী জানি, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক আয়তনে তরলের যে পরিমাণ আপাত আয়তন প্রসারণ হয়, এটা তো আপাত আয়তন প্রসারণ, তাকে কী বলে, আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি, এবার এটাকে আমরা তাহলে লিখতে পারি, আপাত প্রসারণ গুণাঙ্ককে লেখা হয় গামা এ দিয়ে। আমরা দেখেছি গামা মানে তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এর সমান কী হবে, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক আয়তনে, এইটাই হয়ে যাবে গামা তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা, ঠিক আছে। কেন দেখো না, সংজ্ঞায় বলা হচ্ছে যে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য, তাহলে T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তন বৃদ্ধি এত হয়েছে, তাহলে এককের জন্য কী হবে, এটা দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক আয়তনে তরলের যে আপাত আয়তন প্রসারণ হয় তাকে বলা হয় আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কে আমরা রাশিমালা পেয়ে গেলাম, গামা এ ইকুয়ালস টু V2 ড্যাশ মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1, ওকে। এটার মানে কি, V2 মাইনাস V1 না, আপাত আয়তন প্রসারণ ভাজিত প্রাথমিক আয়তন ইন্টু তাপমাত্রার বৃদ্ধি বা পরিবর্তন লিখতে পারো, ইন্টু তাপমাত্রার বৃদ্ধি, এটাই তো হয়ে গেল। এবার তরল প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা কী হবে, আপাত আয়তন হয়ে গেল। তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যে ধরি একইভাবে যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ
তরলের আয়তন V1, প্রাথমিক আয়তন V1 ধরতেই পারি। এবার T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো ওই নির্দিষ্ট পরিমাণ তরলের প্রকৃত আয়তন তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তনটা বাড়বে, কিন্তু সেই আয়তনটা হবে প্রকৃত আয়তন, অর্থাৎ পাত্রের আয়তনটাকে আমাদেরকে এর মধ্যে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে? উষ্ণতা বৃদ্ধি হয়েছে T2 - T1 উষ্ণতা বৃদ্ধি। উষ্ণতা বৃদ্ধি সমান T2 - T1। আয়তন প্রকৃত আয়তন প্রসারণ কি হবে? V2 - V1। ঠিক আছে, V2 - V1। তাহলে আবার সেই সংজ্ঞা অনুযায়ী প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা আর দিয়ে লিখব। এক্ষেত্রে তাহলে ঠিক একই একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক আয়তনে, তাহলে T2 - T1 উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তনের প্রসারণ হচ্ছে V2 - V1। তবে একক উষ্ণতা বৃদ্ধির জন্য কী হবে? V2 - V1 ভাজিত T2 - T1। তাহলে এটা লিখলাম V2 - V1 বাই T2 - T1। আর কি প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক আয়তনে, তাহলে প্রতি একক আয়তন দিয়ে ভাগ করে দিলাম। তাহলে যে আয়তন প্রসারণ হয় তাকে বলা হয় এই তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে গামা আর গামা এর মধ্যে দেখ সম্পর্ক পেয়ে গেছি, সম্পর্ক না, দুটো রাশিমালা পেলাম। তাহলে এটা হয়ে গেল গামা আর সমান কি লিখতে পারি? V2 - V1 বাই V1 ইন্টু T2 - T1। এটা হচ্ছে আপাত আয়তন প্রসারণ, এটা হবে কি? প্রকৃত আয়তন প্রসারণ ভাজিত একই ব্যাপার প্রাথমিক আয়তন ইন্টু তাপমাত্রার বৃদ্ধি। গামা এ প্লাস গামা আর, এই দুটো হচ্ছে আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের রাশিমালা ও সংজ্ঞা। একই ব্যাপার, কোনো পার্থক্য নেই, একটু পার্থক্য আছে। প্রথম ক্ষেত্রে প্রকৃত প্রসারণ আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে কী বলা হবে না, প্রতি একক তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রতি একক আয়তনে যে আপাত আয়তন প্রসারণ হয় তাকে ওই তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। আর প্রকৃত ক্ষেত্রে কী হবে না, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য মানে T2 - T1 এর জন্য হচ্ছে এত, V2 - V1, তাহলে সেটাকে একক মানে ভাগ করে দিতে হয়। প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের একক আয়তনে যে পরিমাণ প্রকৃত আয়তন প্রসারণ হয় তাকে ওই তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে এই দুটো সংজ্ঞা রাশিমালা, সংজ্ঞা আমি আর লেখালাম না। এবার এদের যদি প্রত্যেকের যদি এককটা দেখো বা মাত্রা দেখো, বুঝতেই পারছো আগের মতনই এদের একক ও মাত্রা শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করবে, কারণ এটাও আয়তন। তাহলে এদের মাত্রা আর করে দেখালাম না, আগে অনেকবার করা হয়েছে। মাত্রা কী হবে? কে ইনভার্স মানে থিটা ইনভার্স। ওকে, কে ইনভার্স বা আমরা অনেকে লিখি এরকম করে এই থিটা ইনভার্স মাত্রা। একক আর বলা দরকার হবে না, সিজিএসএ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স আর কেলভিন ইনভার্স হয়েছে। আর কোনো অসুবিধা হবে না আশা করি। এটা হচ্ছে একক। আচ্ছা, আপাত আয়তন প্রসারণ আর প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা আগেই পেয়েছিলাম যে প্রকৃত আয়তন প্রসারণ সমান হচ্ছে কি, প্রকৃত আয়তন প্রসারণ অর্থাৎ হচ্ছে পাত্রের প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ মানে গামা এ যদি ধরা হয়, পাত্রের প্রসারণ মানে গ্লাস যেটাকে নিয়েছি, প্লাস আপাত আয়তন প্রসারণ এ। এটা হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ আর আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, কি সম্পর্ক না, গামা আর মানে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান কী হবে না, পাত্রের প্রসারণ গুণাঙ্ক প্লাস গামা এ মানে হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে এটা আমাদের তরলের প্রসারণ গুণাঙ্ক হলো এতটাই।